সংস্কৃতি জগৎ থেকে আরেক নক্ষত্রের পতন ঘটল যেন। না ফেরার দেশে চলে গেলেন সবার প্রিয় জনততা বিশিষ্ট কণ্ঠশিল্পী শ্যামল ধর। বুধবার শিলচর মেডিকেল কলেজে অসুস্থ অবস্থায় মারা যান তিনি। এদিকে শ্যামল ধরের মরদেহ শহর শ্রীভূমির পুরাতন মিশন রোড স্থিত স্থায়ী বাসভবনে নিয়ে আনা হলে সবাই শোকে আচ্ছন্ন হয়ে যান। প্রিয় মানুষ এভাবে অকাল পরপারে চলে যাবেন তা কেউই উপলব্ধি করতে পারেননি। ওই এলাকার প্রতিটি ঘরের সদস্যা প্রয়াতের ঘরের সামনে উপস্থিত হন। ওনার কাছে যারা সঙ্গীত, অঙ্কন ইত্যাদি শিক্ষা গ্রহণ করতেন, শিক্ষার্থীরা ছুটে এসে শিক্ষাগুরুর প্রতি শেষ শ্রদ্ধা জানান। সৎকারের জন্য যখন তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়, অশ্রুসিক্ত নয়নে তাকে বিদায় দেন ওনার শুভাকাঙ্ক্ষীরা। ঢোলক ও করতাল বাজিয়ে তাকে শেষ বিদায় জানান সংস্কৃতি মনস্ক লোকেরা সহ গলির বহুজনে। মাল্যদান ও পুষ্পার্ঘ্য এর মাধ্যমে নিজের প্রিয়জনকে শেষ শ্রদ্ধা জানান প্রত্যেকেই। সবার মুখে এক কথা, এভাবে আমাদের প্রিয়জন অকালে পরপারে চলে যাবেন তা চিন্তার দুষ্কর ছিল। কান্না ভেজা কণ্ঠে অনেকেই ঘরে ফিরে যান। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উন্নত করতে তথা শিক্ষাক্ষেত্রে অধিকতর উন্নত করতে রাজ্যের মুখ্যমন্ত্রীর অভিলাষী প্রকল্প যেন নিযুত ময়না ও নিযুত বাবুর প্রপত্র বিতরণ করা হলো শ্রীভূমি জেলার 10টি শিক্ষা প্রতিষ্ঠানে। এদিকে শহরের ঐতিহ্যবাহী রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ে প্রপত্র বিতরণ কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য। এছাড়া কলেজ অধ্যক্ষ সব্যসাচী রায় সহ অন্যান্য অতিথিরা আসন অলঙ্কৃত করেন। ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিশেষভাবে প্রকল্প গ্রহণ করেন, তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর সাধুবাদ জানান। নিযুত ময়না ও নিযুত বাবু অভিলাষী প্রকল্পের জন্য আজকাল ছাত্রছাত্রীরা উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সক্ষম হচ্ছে, তার নিজের মতামতে তুলে ধরেন সুব্রত বাবু। অনুষ্ঠানে কলেজ ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রাঞ্জল বক্তব্যের পর বিষয় নিয়ে আর বক্তব্যের কোনো অবকাশ নেই। গত বছরের আগের বছর যখন প্রথম নিযুত ময়না প্রকল্প শুরু হয়, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের সময় একটি কথা স্পষ্ট করে বলেছিলেন যে এই প্রকল্প আমার একটি অ্যাম্বিশাস ভেঞ্চার, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এবং 3 নম্বর বর্ষে উপস্থিত হয়ে নিযুত ময়না প্রকল্প যে কতটুকু সাফল্য অর্জন করেছে সেটা আমরা শিক্ষার সঙ্গে, বিশেষ করে উচ্চশিক্ষার সঙ্গে শিক্ষার্থীরা, শিক্ষকরা প্রতিনিয়ত বুঝতে পারছে। মাননীয় মুখ্যমন্ত্রী ওনার বক্তব্যের শেষ প্রান্তে একটি কথা বলেছেন যে শিক্ষাই সম্বল, আলোর পথে এগিয়ে যেতে গেলে শিক্ষার কোনো বিকল্প নেই। এখানে বসে বসে একটি কথাই, আমরা এই শ্রীভূমির ঐতিহ্যবাহী রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ের এই নিযুত ময়না প্রকল্পের শুভ বাস্তবায়ন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান এই মুহূর্তে শেষ করেছি। সরকারের পক্ষ থেকে এখানে নির্দিষ্ট অতিথি হিসাবে, সমাজকর্মী হিসাবে আমাকে এখানে পাঠানো হয়েছিল। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় সমগ্র রাজ্যকে উন্নত থেকে আরও উন্নততর করতে, সমগ্র দেশের মধ্যে এই রাজ্য যাতে উন্নত 4-5টি রাজ্যের মধ্যে একটি রাজ্যে রূপান্তরিত হয়, সেই লক্ষ্যকে সামনে রেখে শিক্ষাক্ষেত্রের মাধ্যমে
এই রাজ্য যাতে আরও উন্নত থেকে উন্নততর হয় সেই কল্পনাকে সামনে রেখে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উন্নত করতে নিযুত ময়না প্রকল্পের মতো এক ঐতিহাসিক প্রকল্পের শুভ বাস্তবায়ন হয়েছিল আজ থেকে 3 বছর পূর্বে। এবার তার এই শিক্ষাবর্ষের সংস্করণে আজ প্রপত্র বন্টন উপলক্ষে এখানে আমরা উপস্থিত হয়েছিলাম। আর গত বছর থেকে নিযুত ময়নার সঙ্গে নিযুত বাবু প্রকল্প শুরু হয়েছে। যে সমস্ত মহাবিদ্যালয়ের ছাত্ররা আছে তাদের জন্য নিযুত বাবু প্রকল্প। আর এই শিক্ষাবর্ষে আজকে প্রপত্র বন্টন শুরু হলো। অক্টোবরের 10 তারিখ এই প্রপত্রের মাধ্যমে যে সমস্ত ছাত্রছাত্রীরা হিতাধিকারী হবেন তাদের সকলের অ্যাকাউন্টে অর্থ এসে যাবে সরকারের পক্ষ থেকে। এইচএস পাঠরত ছাত্রছাত্রী, ডিগ্রি বা স্নাতক স্তরের পাঠরত ছাত্রছাত্রী, স্নাতক স্তরে যারা পড়াশোনা করছেন সেই সমস্ত ছাত্রছাত্রী, আর এবার থেকে নতুন সংযোজন হয়েছে যারা পলিটেকনিকে পড়ছেন তারাও পাবেন। যারা বিএড করছেন সেই সমস্ত ছাত্রছাত্রীরাও তাদের অ্যাকাউন্টে অর্থ আসবে। স্নাতক স্তরে যারা আছেন তারা 1200 করে পাচ্ছেন, স্নাতকোত্তর স্তরে যারা আছেন তারা 2500 করে প্রত্যেক মাসে পাবেন। এটা একটা ঐতিহাসিক প্রকল্প। তার আগে কোনোদিন কোনো সরকার এই সমস্ত প্রকল্প চিন্তা করতে পারেনি। মূলত মাঝপথে পড়াশোনা যাতে কোনো বন্ধ করতে না হয়, অর্থ যাতে প্রতিবন্ধকতা না হয়, অন্ততপক্ষে বাড়ি থেকে গাড়ি ভাড়া দিয়ে যাতে কলেজে আসতে পারে, পলিটেকনিকে যেতে পারে, ইউনিভার্সিটিতে যেতে পারে, ওখান থেকে। মিজোরাম থেকে 2 তরুণীকে অপহরণ করে কাছাড় জেলার ধলাই থানার অন্তর্গত পাকুইবিল এলাকায় এনে গণধর্ষণের অভিযোগে 3 যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলো ধলাই এলাকার আমজাদ হোসেন রিঙ্কু দাস এবং সাদ্দাম হোসেন। বৃহস্পতিবার কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল সাংবাদিকদের জানান, অভিযোগ পাওয়ার পরে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়। বর্তমানে 3 জনই পুলিশ হেফাজতে রয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তের স্বার্থে এদিন অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। পাশাপাশি ঘটনায় ব্যবহৃত বলে সন্দেহ করা একটি বলেরো গাড়িও জব্দ করা হয়েছে। এদিকে নির্যাতিতাদের আদালতে হাজির করার সময় তাদের ভিডিও ধারণ করার অভিযোগে এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল জানান, তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। कचार डिस्ट्रिक्ट के धोलाई छाना क्षेत्र में जो लैलापुर हमारा आउटपोस्ट है, वहाँ रात 3 तारीख को रात में लगभग 1:30-2 बजे एक सूचना प्राप्त हुआ जिसमें 2 नाबालिग बच्चियाँ जिन्होंने खुद आके जब इन्फॉर्म किया कि उनके साथ कुछ लोगों ने दुष्कर्म करने की कोशिश की है और ये भी कहा है कि उनके साथ दुष्कर्म किया गया है। उन्होंने रजिस्ट किया या जो भी किया वो इन्वेस्टिगेशन का मैटर है, लेकिन उन्होंने जैसे ही आके कंप्लेंट दी है तो उसको हमने इमीडिएट एक्शन लेते हुए और जो जिसके खिलाफ उन्होंने ये बयान दिया उन लोगों को आइडेंटिफाई किया गया और वो तीनों लोगों को पुलिस हिरासत में ले लिया गया है और उन लोग को पुलिस रिमांड में भी लिया गया है कि ऐसा क्यों हुआ, कैसे हुआ और इस चीज़ का रीज़न क्या था। और जो 2 नाबालिग बच्चियां हैं वो अभी सेफ कस्टडी में हैं, उनका मेडिकल एग्जामिनेशन चल रहा है और वो दोनों अभी स्वस्थ हैं और जो भी मेडिकल फॉर्मेलिटीज़ हैं वो की जा रही हैं और 21 लोगों से पूछताछ जारी है। इसी के ये घटनाक्रम में हमने धोलाई थाना में एक केस रजिस्टर किया है जिसका केस नंबर है 122/26 और इसके अंदर धारा 70 सबसेक्शन 2 87 BNS और साथ ही साथ सेक्शन 6 ऑफ पॉक्सो लगाया गया है। धन्यवाद। সোনাই বাজারে আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে উরশে আলা হজরত ও ইস্তেকবালে রবিউল আওয়াল ইজতেমা। সোনাই বাজার মাল্টিপারপাস হলে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠান সন্ধ্যার পর থেকে রাত 12টা পর্যন্ত চলবে। দাওয়াতে ইসলামী ইন্ডিয়া এবং সোনাই বাজারের ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে আয়োজিত এই ইজতেমায় বরাক উপত্যকার বিশিষ্ট ইসলামিক পণ্ডিতগণ উপস্থিত থেকে পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। পাশাপাশি বরাক উপত্যকার খ্যাতনামা নাতখারা নাতে রাসুল পরিবেশন করবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ইজতেমার মাধ্যমে মুসলিম সমাজের মধ্যে ইমানি চেতনা, ইসলামী শিক্ষা ও নৈতিক মূল্যবোধ আরও সুদৃঢ় করার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। তাই বরাক উপত্যকা সহ আশপাশের এলাকার সর্বস্তরের মুসলিম ভাইদের উক্ত ধর্মীয় মাহফিলে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল ও সার্থক করার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে। वादी रजा की कोहे हिमाला रजा का है, जिस समत देखिए वो इलाका रजा का है। अगलों ने तो लिखा है बहुत इल्मे दीन पर, जो कुछ इस सदी में है वो तन्हा रजा का है। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বর্তমানে রয়েছি সুনাই বাজারের মধ্যে। আপনারা সম্মুখে একটি দাওয়াত নিয়ে আগামী 7 আগস্ট রোজ শুক্রবার বাদ মাগরিব থেকে রাত্রি 12 ঘটিকা পর্যন্ত দাওয়াত ইসলামী ইন্ডিয়া ও সোনাই বাজারের ব্যবসায়ীগণ যৌথ ব্যবস্থাপনায় সোনাই বাজার মাল্টিপারপাস হলে এক আজিমুশান উরসে আলা হজরত ও ইস্তেকবালে মাহে রবিউল আউয়াল মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দ্বীনগণ উপস্থিত তাকিয়া ওয়াজ নসিহত করবেন এবং বরাক উপত্যকার সুনামধন্য নাত খারা উপস্থিত তাকিয়া নাত পরিবেশন করবেন। এই নুরানি মাহফিলে আপনারা সকল উপস্থিত তাকিয়া দিন ও আখিরাতের অশেষ সওয়াব হাসিল করুন। আমরা সবাই জানি আগামী যে মাস আসছে সেই মাস হচ্ছে রবিউল আউয়ালের মাস, সেই মাস হচ্ছে রবিউল নূর শরীফের মাস, সেই মাস হচ্ছে আমাদের নবীর আগমনের মাস। এই মাস যখন আসে তখন আশিকদের দিলের মধ্যে একটি খুশির জোয়ার আসে। তো ইনশাআল্লাহ শুক্রবারে আমরা মারহাবার ধ্বনি দিয়ে এই মাসকে আমরা স্বাগতম জানাবো इंशाअल्लाह अज़्ज़ा व जल। खाक हो जाए अदू जलकर मगर हम तो रजा, खाक हो जाए अदू जलकर मगर हम तो रजा, दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे, और निसार तेरी चहल पहल पर हजारों ईद रबीउल अव्वल सिवाय इबलीस के जहां में सभी तो खुशियां मना रहे हैं। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহেবগণ, আজকে আপনারা সামনে আমরা একটা দাওয়াত নিয়ে উপস্থিত হয়েছি। আমরা সোনাই বাজারের ছোট বড় ব্যবসায়ীর তরফ থাকিয়া এবং দাওয়াতে ইসলামে ইন্ডিয়ার পক্ষ থেকে যৌথভাবে আমরা প্রত্যেক বছর ওইয়া যার এই বছরও আমরা একটা আমদে মাহে রবিউল আউয়াল উপলক্ষে ও উরসে আল্লাহ হজরত উপলক্ষে আমরা একটা মেহফিলে ওয়াজ ও নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়োজন করা হয়েছে। তো আপনারা আমরা সোনাই বাজারের ব্যবসায়ীগুলোর পক্ষ থাকিয়া আপনারা দাওয়াত রইল আগামী শুক্রবার 7 আগস্ট সন্ধ্যা হইতে রাত্রি 12 ঘটিকা পর্যন্ত আমরা প্রোগ্রাম চলিবে। আপনারা সবার দাওয়াত রইল। অ্যাড্রেসটা হইল সোনাই বাজারের ভিতরের যে মাল্টিপারপাস হল আছে, সোনাই বাজারের বাজার মসজিদ যেটা আছে ওই নদী বাজার মসজিদের কিনারে মাল্টিপারপাস হলটা। আপনারা সবার দাওয়াত রইল। আসসালামু আলাইকুম। কাছাড়ের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হরিনগর 2য় ও 3য় খণ্ডগ্রামে এক উন্মত্ত শিয়ালের হামলায় পুরুষ, মহিলা ও শিশু সহ মোট 8 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, বুধবার সকালে রাজিয়া বেগম লস্কর বাড়ির বাইরে থাকা বাথরুমে গেলেই একটি শিয়াল আচমকা তার উপর হামলা চালায়। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা উদ্ধার করতে এগিয়ে এলে শিয়ালটি তাদের উপরও আক্রমণ করে। পরে শিয়ালটি সেখান থেকে পালিয়ে গিয়ে আশপাশের আরও কয়েকটি বাড়িতে হামলা চালায়। আহত 8 জন হলেন ফুরকান উদ্দিন লস্কর, ফখরুন্নেসা লস্কর, রাজিয়া বেগম লস্কর, আহাদ উদ্দিন লস্কর, সায়রা বেগম লস্কর, জবরুল উদ্দিন, ইন্তাজুর রহমান ও আব্দুল রহমান বরবুইয়া। গুরুতর আহত 4 জনকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে বৃহস্পতিবার সকালেও একইভাবে সাধারণ মানুষকে ধাওয়া করে শিয়ালের দল। এতে ঘটনার পর গোটা এলাকায় আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয়েছে। স্কুলের ছাত্রছাত্রীরা স্কুল বন্ধ করে বাড়িতেই রয়েছেন। স্থানীয় বাসিন্দারা বন বিভাগের দ্রুত হস্তক্ষেপ ও ঘাতক শিয়ালটিকে আটক সহ সবকটি শিয়ালকে করায়ত্ত করার দাবি জানিয়েছেন। আমাদের এলাকাতে হরিনগর পার্ট 3 এই অঞ্চলে বিশেষ করে আজ 3-4 দিন থেকে বিশেষ শিয়ালের উপদ্রব ঘটেছে। সেই সুযোগে আজকে সকাল
বিশেষ করে মহিলারা যখন নিজের পুষ্করণী কিংবা তো টেপের মধ্যে কোনো কাজকর্মে গিয়েছেন, তখন এই শিয়ালগুলা খুবই চড়াওভাবে এসে তাদের উপর আক্রমণ করেছে। এজন্য আজকে সকালে অন্তত 6 থেকে 7 জন মানুষ আমাদের এলাকাতে শিয়ালের কামড়ে বা শিয়ালের উপদ্রবে আক্রান্ত হয়েছে। কোন এলাকায়? এরা বেশ জখম হয়েছে। এদের এলাকাটা হচ্ছে হরিনগর 3য় খণ্ড। তো এই অঞ্চলের বিশেষ করে সবাই, ছোট বড় মহিলা পুরুষ সবাই খুবই আতঙ্কে আছে। ঘর থেকে বাহির হওয়া তাদের জন্য খুব কষ্টকর হচ্ছে। বাজার হাট, স্কুল কলেজ মাদ্রাসাতে যাওয়া শিশুরা খুব কষ্ট হচ্ছে তাদের। সবাই এক আতঙ্কের মধ্যে রয়েছে। এজন্য বিশেষ করে আমরা এই প্রশাসনের তরফ থেকে আমরা সহযোগিতা চাচ্ছি বা ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে আপনারা এলাকা ভিজিট করে এই অঞ্চলের এই যে আতঙ্ক, সেই আতঙ্ক দূর করার জন্য আপনাদের কাছে আকুল আবেদন রইল। এবং সরকারের কাছে আমাদের দাবি যে এই যে আক্রান্ত মহিলা এবং পুরুষ যারা হয়েছে এদেরকে যাতে একটা আর্থিক সহযোগিতা এবং এদের ঔষধপত্রের জন্য বিশেষ সহযোগিতা করার আবেদন রাখলাম। কাছাড় জেলার লক্ষ্মীপুর থানার অন্তর্গত লাবকপাড় 3য় খণ্ডের উড়াবিল গ্রামে একের পর এক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। এলাকাবাসীর অভিযোগ, একাধিক মামলা দায়ের করা হলেও পুলিশ কার্যকর তদন্ত করছে না। গত 29 জুলাই সাবিয়া সোনারের বাড়িতে চুরি হয়। পরে 2 আগস্ট উড়াবিল জল সরবরাহ প্রকল্পের একটি বৈদ্যুতিক মোটর চুরি করে হয়ে যাওয়ায় 300 পরিবার বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হয়। ভুক্তভোগীদের অভিযোগ, চুরির ঘটনার তদন্তে নেমে পুলিশ অর্থ দাবি করেছে, তবে এখনও পর্যন্ত কোনো চুরি যাওয়া সামগ্রী উদ্ধার বা অভিযুক্তদের শনাক্ত করা যায়নি। কোনাল দুবে, বলরাম দুবে, রাহুল সাহা সহ বহু গ্রামবাসী পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, নিরপেক্ষ তদন্ত না হলে তারা লক্ষ্মীপুর থানা ঘেরাও করে আন্দোলনে নামবেন। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের গ্রেফতারের দাবিতে লক্ষ্মীপুর বিধায়ক তথা মন্ত্রী কৌশিক রায়ের হস্তক্ষেপও কামনা করেছেন। অভিযোগের বিষয়ে লক্ষ্মীপুর থানার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তার 4-5 দিন আগে তার বাড়ি চুরি হয়েছে। তার বাড়ি দেখুন, চা খাওয়ার তারা স্যার পয়সা দিতে লাগে। কিতা কইছে? চা খাইতে পয়সা দেওয়া লাগে। কইছে যে তার চা পান খাওয়ার পয়সা দেওয়ার লাগে। তাই গরিব, তার পয়সা গেছে গিয়া, উল্টা তার চা পান খাওয়ার পয়সা দেওয়ার লাগে। আর আমার হিসাবে চুর আমার যে ওসি স্যারের লোক একজন আইসলা যে তার তাইন কইছেন যে স্যারের দিছেন যে চা পান খাওয়ার লাগে পয়সা। আমি কইছি যে এখন তো দিছি না স্যার, ঠিক আছে আমার কোনো বাইরে হয়ে গেলে সব তো চুরি হয়ে গেছে, তো কই থাকি দিন ওইটা লাগি স্যার আমরা আর গেছি না, আমার কাছে পয়সাও নাই যাইতাম কই থাকি আমার